জামাত ইসলাম এবং ছাত্র শিবির এই সেন্স থেকে আমার যদি আমি বলি, আমি এজ এ সিভিলিয়ান আমি বলতেছি, আমি তাদেরকে মূল্যায়ন করতেছি। আমার দৃষ্টিতে তারা বাংলাদেশের জনগণের পরীক্ষিত বন্ধু। কারণ তাদের হাতে অন্তত এদেশের জনগণ, এদেশের মানুষ অন্তত তাদের নিরাপত্তার জায়গায় তারা কিন্তু প্রশ্নাতীত থাকতে পারবে। করাপশনের ইতিহাসে জামাত ইসলামী তার ইতিহাসে 2জন মন্ত্রী দিয়ে তারা কিন্তু প্রুভ করে দিয়েছে। গত জোট সরকারের সময় জামাত ইসলামীর 2জন সাবেক মন্ত্রী তারা প্রমাণ করে দিয়েছেন জামাতের ব্যাপারে আপনি অন্য অভিযোগ নিয়ে আসতেছেন, কিন্তু তাদের ব্যাপারে অন্তত করাপশনের কোনো অভিযোগ আপনি আনতে পারছেন। ওনারা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা চিন্তার জায়গায় আমাদেরকে একটু মিডল স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত আমাদের সিভিলিয়ানদের, যে জাস্টিসের দিকে আমাদের তাকানো উচিত। রাষ্ট্র যেটাই হোক, রাষ্ট্র আমরা এখন সংস্কারের জন্য আমরা চিন্তা করছি যে সংস্কার রাষ্ট্র হবে, ক্ষমতা যেহেতু আছে রাষ্ট্রে, যেহেতু এখনো মিনিমাম মানুষ রাষ্ট্রের এই অর্গানগুলোর কাছে যাওয়ার পরে বিচার পাচ্ছে, বিচার মোটামুটি ধরলাম যে 70% পাচ্ছে না, 30% পাচ্ছে, এরপরেও রাষ্ট্রের যে পলিসি সেই পলিসিগুলোর দিকে মানুষের পার্শ্ব হওয়া উচিত। এটা হলে তাহলে আমাদের ভিতরে যে র্যাডিক্যালিজম, যে কনসেপশন, যে মব জাস্টিস, ফান্ডামেন্টালিজম, র্যাডিক্যালিজম, বা যেটা আমরা একপাক্ষিক ওয়ান আইড পার্টি ফলোয়ার্স, এই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমরা আমার নিজের দলের বা আমার পরের সাধারণ দলের যারা আছে এই সবগুলোর ভুল কোনটা সঠিক কোনটা সেটা আমরা মূল্যায়ন করতে পারবো। এই জন্য রাষ্ট্রের নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জনগণকে যেতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমত যে বিষয়টা আমি বলবো, যে দর্শক যে প্রশ্নটা করছেন দ্রব্যমূল্যের ব্যাপারে, দ্রব্যমূল্য বিষয়টা, এই বিষয়টা আসলে গত 4 মাসের ইস্যু না, এটা কিন্তু গত 16 বছরের ইতিহাস। সো গত 16 বছরে যে সিন্ডিকেট এটা মেনটেন করেছে, যে প্রত্যেকটা জায়গায় যেভাবে আওয়ামী ফ্যাসিস্টদের, করাপ্টেড পার্সনদের অধীনস্থ ছিল, মন্ত্রী মহোদয় থেকে শুরু করে একদম গাছতলার আমলা পর্যন্ত, যেভাবেই বালিশ উঠানোর ইতিহাস যেভাবে আমাদেরকে দেখাইছে, যে এক বালিশ নিচতলা থেকে উপরতলা উঠতে যত টাকা খরচ হয়েছে, এটা শুধু এই বালিশের এক্সাম্পলটা কিন্তু প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের, মানে বিষয়টা এমনও হয়ে গেছে যে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গে ব্যথা, আমি এখন কোন জায়গায় ওষুধ দিব? সো এই বিষয়টা আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সালাউদ্দিন ভাই মনে আছে পর্দা কিনা হসপিটালে? জি 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 জি, হ্যাঁ, সবগুলো জায়গায় আপনার হচ্ছে 1 টাকার জিনিসে 10 টাকা মূল্য নির্ধারণ করা হইতো, ভাউচার হইতো 10 টাকা, বাকি 9 টাকায় টাকা চলে যেত দুর্নীতির টাকা। পর্দা কেনা হতো বা বালিশ ওঠানো হতো, তার চাইতে তো আরো বেশি ছিল যে কৃষিকাজ শেখার জন্য সিঙ্গাপুর হ্যাঁ, ইউরোপের দেশগুলোতে যা হচ্ছে সব জায়গায়, মানে আপনি বাংলাদেশ এমন একটা, আমরা ম্যাপের অধিকারী এই ভিতরে, এই আপনার হচ্ছে গ্লোবের এই অংশে আমরা এত পরিমাণ উদাহরণ দিতে পারি, পৃথিবীতে আর কোনো দেশ মনে হয় এরকম নাই যে আপনি উদাহরণ এভাবে টানতে পারবেন। অর্থাৎ শুধু আপনি প্রত্যেকটা দিন এই করাপশনের ইতিহাস নিয়ে যদি কথা বলেন, আর কোনো বিষয়ে সামনে কথা বলার দরকার হবে না। সো এই ক্ষেত্রে বাজার নীতি, যেটা আমাদের রাষ্ট্রের তো কোনো সিস্টেমে ছিল না, এখন বাজার নীতি কিভাবে হবে? সো দ্রব্যমূল্য যেভাবেই আছে এভাবেই এটা থাকবে। এবং এটা আমি 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 যেটা দেখছি, বা আমাদের উপদেষ্টা মন্ডলী কিন্তু অলরেডি তারা কাজ করছেন, যে তারা বলতেছেন যে আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য আমরা যাই কাজ করি, কিন্তু সিন্ডিকেটের হাত থেকে আমরা মুক্ত হতে পারতেছি না। সুতরাং এই সিন্ডিকেট কিন্তু ভাঙতে সময় লাগবে। এই সময়টুকু আমাদের সিভিলিয়ানদেরকে বুঝতে হবে যে গত 16 বছর তো আপনি দুর্ভোগ কষ্ট সহ্য করে আপনি জীবিত ছিলেন। অন্তত এই সরকারকে অর্থনীতি গঠন করা, সংস্কার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা করা, আপনাদের ভোটাধিকার, এখন যেভাবে আপনারা কথা বলতেছেন যে অধিকার আপনারা পাচ্ছেন, এই অধিকারটা যাতে রিস্টাবলিশড হয় ভালোভাবে, এই জায়গাগুলো কাজ করার সুযোগ দেন। আমরা আশা করি আগামী নির্বাচন আসা পর্যন্ত কোন একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া পর্যন্ত ফান্ডামেন্টাল এই জায়গাগুলো সংস্কার হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, জামাতের আমিরের যে বক্তব্যটা, আপনি যদি পরীক্ষিত বন্ধু বলেন, আসলে ইন ওয়ান সেন্স আপনি যদি পজিটিভলি যদি দেখেন, বাংলাদেশে 71 এর ইস্যু নিয়ে আপনি জামাতকে প্রশ্ন করতে পারেন, 71 জামাতের ভূমিকা নিয়ে, বা জামাতের নেতৃবৃন্দ পাকিস্তানের পক্ষে ছিল নাকি আপনার হচ্ছে কি করছে, এটা নিয়ে আপনি কোশ্চেন করতে পারেন। কিন্তু 71 এর পর থেকে আপনি যদি কম্পারেটিভলি যদি রাজনৈতিক দলগুলোকে যদি আপনি যদি ভাবেন, দেখেন বাংলাদেশে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের যারা তাদের যে কর্মী বাহিনী বা জনশক্তি যারা আছে, এদের দ্বারা বাংলাদেশে মেজর কোনো অফেন্স হয় নাই, মেজর কোনো করাপশন বলেন, মেজর কোনো আপনার দেশদ্রোহীমূলক কোনো কাজ বলেন, কোনো বড় ধরনের হত্যাকাণ্ড বলেন, এই ধরনের ঘটনাগুলো কিন্তু নাই। হিস্টোরিক্যালি এগুলো আপনার হচ্ছে মেনে নেওয়া উচিত। আপনি দেখবেন বিশেষ করে যদি রাষ্ট্রে করাপশনের ইতিহাসে যদি আপনি যান, করাপশনের ইতিহাসে জামাত ইসলামী তার ইতিহাসে 2জন মন্ত্রী দিয়ে তারা কিন্তু প্রুভ করে দিয়েছে।
গত জোট সরকারের সময় জামাত ইসলামীর 2 জন সাবেক মন্ত্রী তারা প্রমাণ করে দিয়েছেন জামাতের ব্যাপারে আপনি অন্য অভিযোগ নিয়ে আসতেছেন, কিন্তু তাদের ব্যাপারে অন্তত করাপশনের কোনো অভিযোগ আপনি আনতে পারতেছেন না। তার মানে হচ্ছে রাষ্ট্র গঠনের জন্য, দেশের জন্য, ইভেন এই যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে 5ই আগস্টের, এই গণ অভ্যুত্থানে জামাত এবং শিবিরের ছেলেদের বা তাদের জনশক্তিদের যেই সমর্থন, যে সাপোর্ট, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে যে উনি যদি আজকে যদি এরকম কোনো কথা হতো যে আমাদের কলিমুল্লাহ স্যার বলছেন যে যদি যদি তারা যদি শুধুমাত্র বলতো যে দেশপ্রেমিক তারাই আছেন বাংলাদেশে, তাহলে আপনি এটা নিয়ে কথা বলতে পারতেন, এটা একটা স্পেস আছে কথা বলার জন্য। কিন্তু আপনি পরীক্ষিত বন্ধু বলতে উনি ওনার দলকে উনি দাবি করতেই পারেন। আমি আমার দলকে আমি দাবি করতে পারি, আমি আমাকে দাবি করতেই পারি, আমি বলতেই পারি, আমি ক্লেম করতে পারি যে আমি হচ্ছি আমার সেক্টরের সবচেয়ে পরীক্ষিত এক্সপার্ট, আমি বলতেই পারি। সুতরাং এই ক্ষেত্রে ওটা ওনার রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিকগতভাবে উনি এটা বলতে পারেন। সো এটা নিয়ে কোনো কথা বলার, কোনো করার, ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, এবং এটা নিয়ে যে উনি কোন একটা অপরাধ করে ফেলেছেন কিনা এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। আর আরেকটা বিষয় আমি যেটা বলেছি যে 71 এর পর থেকে এই পর্যন্ত আপনি জামাত ইসলামীকে আপনি দেখেন, জনগণ জামাত ইসলামীর কর্মকাণ্ডগুলোকে, নীতিগুলোকে তারা কিভাবে নিচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায়। আমরা যদি বলি বর্তমান বাংলাদেশের সবচেয়ে মেজর পলিটিক্যাল পার্টি বিএনপির ব্যাপারে কিন্তু যে পরিমাণ প্রশ্ন শুরু হয়েছে যে আওয়ামী লীগের চাঁদাবাজির হাত বদল হয়েছে, এই বক্তব্য কিন্তু অলরেডি মাঠে আসতেছে। আপনি দেখেন বাস স্ট্যান্ড থেকে শুরু করে একদম গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন খুনের সাথে, বিভিন্ন অপরাধের সাথে কিন্তু তারা জড়িয়ে যাচ্ছে। তারা বাস স্ট্যান্ড দখল করা থেকে শুরু করে অন্যান্য যত জায়গা যেখান থেকে চাঁদা নেওয়া থেকে শুরু করে সবগুলো কিন্তু তারা আস্তে আস্তে শুরু করেছেন। এটা কিন্তু অলরেডি, যেমন রিসেন্টলি আমি বলি আমাদের ফেনীতে যেটা ঘটনা, ফেনীতে কিছুদিন আগে একটা বাচ্চাকে 12 লক্ষ টাকা চাঁদা আদায়ের দাবিতে ছাত্র দলের সহসভাপতি ওই ছেলেকে নিয়ে গুম করে 3 দিন পরে তাকে হত্যা করে। বাচ্চা, 12 বছরের বাচ্চা, প্রাইভেট পড়ার জন্য যাচ্ছে। এটা এভাবে কিন্তু প্রত্যেকটা সিটিতে এই ঘটনাগুলো আছে। সেম বিষয়গুলো আপনি একটু দেখান যে এই ধরনের কোনো ঘটনা এই পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের কোনো ছেলে করেছে? নাই, কেউ দেখাতে পারবে না। জামাত ইসলাম এবং ছাত্র শিবির এই সেন্স থেকে, আমার সেন্স যদি আমি বলি, আমি এজ এ সিভিলিয়ান আমি বলতেছি, আমি তাদেরকে মূল্যায়ন করতেছি। আমার দৃষ্টিতে তারা বাংলাদেশের জনগণের পরীক্ষিত বন্ধু। কারণ তাদের হাতে অন্তত এদেশের জনগণ, এদেশের মানুষ অন্তত তাদের নিরাপত্তার জায়গায় তারা কিন্তু প্রশ্নাতীত থাকতে পারবে। তারা বাকি, আপনি তাকে রাজনৈতিক ইস্যুতে অথবা আপনি তাকে স্বাধীনতা যুদ্ধের ইস্যুতে আপনি তাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে এই পর্যন্ত আপনি তাদের পুরো ইতিহাস, আপনি হিস্ট্রি চেক করেন, তাদের পুরো হিস্ট্রিতে আপনি তাদের মেজর কোনো অফেন্সের সাথে আপনি তাদেরকে পাবেন না। সো এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করে, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের সেম প্র্যাকটিসটা হওয়া উচিত, জনবান্ধব আমাদের রাজনীতি নিয়ে আসা উচিত, যেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি। রাজনৈতিক দলকে একটা ইনস্টিটিউশন মনে করতে হবে, যে ইনস্টিটিউশনের, যেভাবে আজকে একটা ইউনিভার্সিটি বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, যে প্রতিষ্ঠানের সব থেকে সর্বস্তরে অডিট, তারপরে হচ্ছে ইয়ারলি তাদের হিসাব, কোনো তাদের কর্মীরা কোনো অপরাধের সাথে যুক্ত আছে কিনা, যেভাবে হিসাব সবগুলো করা দরকার, এই হিসাবগুলো করতে হবে। ইন ওয়ান সেন্স আমি যতদূর জানি জামাত ইসলাম এবং ছাত্র শিবির এই জায়গা থেকে তাদের জনশক্তির পাই টু বাই তারা কন্ট্রোল করেন, এবং তাদের ইয়ারলি অডিট, মান্থলি অডিট, তাদের হিসাব নিকাশ অ্যাজ এ ইনস্টিটিউশন তারা সেগুলো মেনটেন করেন। সো এই ক্ষেত্রে অন্তত শৃঙ্খলিত এই সংগঠনটাকে, তাদের শৃঙ্খলার ক্ষেত্রে, তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে জনগণের ক্ষতি হচ্ছে বা জনগণের মেজর, রাষ্ট্রের মেজর ক্ষতি হচ্ছে, এ ধরনের কোনো অপরাধ কিন্তু সিমটম এখনো পর্যন্ত দেখা যায় নাই। সো এই বিষয়গুলো আমাদের বিবেচনা করে আমাদের প্রত্যেকটা, আমি আশা করব পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্র যেরকম ভালো একটা রাজনৈতিক সংস্কার তারা প্রতিষ্ঠা করেছেন, এই রাজনৈতিক সংস্কার আমাদের রাজনৈতিক দলগুলো যাদের মাঝে নিয়ে আসবেন, তারাও রাজনীতিকে জনগণের সেবা, সার্ভিস ফর দ্য পিপল, এই জায়গা থেকে তারা কাজ করবেন। তাহলে জনগণ ভালোবাসবে এবং আপনাদেরকে পুনঃ নির্বাচিত করে আপনাদেরকে, আপনাদের এই রাষ্ট্রের নেতৃত্ব আপনাদেরকে তারা নিয়ে আসবে। এই প্র্যাকটিসটা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে দরকার। আমাদের দেশের রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন করা দরকার। এই জায়গাগুলো একটা স্ট্রং ডিপ্লোমেসি আমাদের যদি তৈরি না করা যায়, তাহলে আমরা প্রতিবারেই কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাবো যে জায়গায় আমরা ইতিপূর্বে ছিলাম। জি, ধন্যবাদ আজকের উপস্থিতি এবং আজকের আলোচক সবাইকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।